খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশিষ্টজনদের শোক বইয়ের স্বাক্ষর। উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে মর্মাহত হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর আশাবাদ। প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে, খুব কালারফুল অ্যান্ড ভিতরের স্টোরিগুলো খুব ভালো। আমি বই শুরু থেকে পেয়েছি, আমার বই পেয়ে খুব ভালো লাগছে। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। চলছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা। 5 থেকে 9 জানুয়ারি আপিল করতে পারবেন প্রার্থীরা। আদালতে অনিয়ম দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি প্রধান বিচারপতির। নিরাপদ খাবার পানিকে মৌলিক মানবাধিকার ঘোষণা করা রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকে। সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসীর নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জিয়া উদ্যান। সেখানে আছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, তার সঙ্গে কথা বলতে চাই। টিপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জিয়া উদ্যানে এখনো কি লোকসমাগম আছে? সাধারণ মানুষ তো আসছেন শ্রদ্ধা জানাতে। কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ কি চোখে পড়েছে আপনার? রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের মধ্যে আসলে তেমন কাউকে দেখা যায়নি। মূলত দুপুর 12টা নাগাদ আপনি জানেন যে খালেদা জিয়ার যে সমাধি সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এরপরই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। একই সাথে অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই সমাধিতে আসছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে তার কবরের সামনে দাঁড়িয়ে তারা দোয়া করছেন, মোনাজাত করছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা মহান সৃষ্টিকর্তার কাছে খালেদা জিয়া এবং একই সাথে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তারা দোয়া করছেন। এবং এখানে কিন্তু শুধু যে দলীয় নেতাকর্মীরা আছেন তা নয়, আমরা অনেক মানুষকে দেখেছি, সাধারণ মানুষকে দেখেছি, তারাও কিন্তু এই যে খালেদা জিয়ার
সমাধিকে এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছেন। এবং এখন পর্যন্ত আমরা শুধু বিএনপির সিনিয়র নেতা লুৎফুজ্জামান বাবরকে এখানে দেখেছি আসতে আজ, এছাড়া তেমন কোনো বড় নেতাকর্মীকে এখন পর্যন্ত কিন্তু এখানে আজ আসতে দেখা যায়নি। হয়তো বেলা শেষ দিকে কেউ আসতে পারেন বা আসবেন কিনা এখনও নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আপনি যেমনটি দেখতেই পাচ্ছেন যে পরিবারকে নিয়েও অনেকে এখানে এসেছেন এবং অনেকে শ্রদ্ধা জানাতে পরিবারের ছোট্ট শিশুকে নিয়েও এখানে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই শ্রদ্ধার মধ্য দিয়ে তারা বারবার যে কথাটি বলার চেষ্টা করছেন যে খালেদা জিয়ার যে বর্ণাঢ্য জীবন ছিল সেই জীবনের প্রতি তারা শ্রদ্ধা জানান, তার রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। ছোয়া বেলা গড়ানোর সাথে সাথে জনসমাগমটাও বাড়ছে, আমরা দেখছিলাম। টিপু, অনেক ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সংহত করবে বলে মানুষ প্রত্যাশা করে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্টজনরা। এ সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নয়, শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। আরও জানান, খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না। দুপুরের পর থেকেই কার্যালয়ে একে একে আসেন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। আসেন ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, একে আজাদ, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা মানে বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের মাটির জন্য তার যে টান, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, শোক বইয়ে স্বাক্ষরের কার্যক্রম, আমরা সেই খবর জানব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, স্বাক্ষর কার্যক্রম সম্পর্কে জানতে চাই বিস্তারিত। মূলত তৃতীয় এবং শেষ দিনের মতন আজকে সকাল থেকে কিন্তু এই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে প্রায় 50টিরও অধিক দেশের হাই কমিশনাররা কিন্তু এরই মধ্যে সেই স্বাক্ষর বইয়ে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করেছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়িক নেতা সহ বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে গুলশান কার্যালয়ে এসেছেন এবং দুপুরের পর থেকেই মির্জা ফখরুল সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এই যে গুলশানের যে কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরে আসেন। মূলত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে যে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া, সেই তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে তারা স্মরণ করছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা যেটি বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কিন্তু বেগম খালেদা জিয়া বেশ সরব ভূমিকা রেখেছেন তিনি। এবং যার কারণে কিন্তু সকাল থেকে দিল্লির যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনিও এসেছিলেন, স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও এসেছিলেন যুক্তরাষ্ট্রের দ্য চার্চ অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান্ড জ্যাক্সবন, এবং ইরানের রাষ্ট্রদূত এসেছিলেন জনাব মনসুর চাভুসি, এবং এছাড়াও শ্রীলঙ্কার হাই কমিশনার এসেছিলেন। এছাড়াও শুধুমাত্র হাই কমিশনাররাই না, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসেছিলেন জাতীয় পার্টির মহাসচিব, এসেছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং বিভিন্ন নেতাকর্মীরা। তার সাথে যে সময় তার নেতৃত্বের যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ কিন্তু শোক বইয়ে তারা করেছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে শেষ দিনের মতো এই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলার কথা ছিল বিকেল 4টা পর্যন্ত, এবং সেই সময়টুকু বাড়িয়ে এখন পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে। এবং বিভিন্ন স্তরের মানুষ যেন সেই নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন
মন্ত্রণালয়ের তারা যেন আসতে পারেন সেই সময়টির জন্যই কিন্তু এই মুহূর্তে সময়টি বাড়ানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এই গুলশান কার্যালয় ঘিরে কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে এমন শোক তারা আসলে এই যে খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়েই তারা আগামীর দিনের যে বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন এবং তার যে আদর্শ সেটিকে ধারণ করে আগামীর পথ চলাকে তারা সুগম করতে চান। জি রেদওয়ান, অনেক ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে খোলা শোক বইয়ে সই করেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিজে জানিয়েছেন এই তথ্য। গভীর শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, এ সময় বাংলাদেশের হাই কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন রাজনাথ সিং। দেশের রাজনীতি এবং নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির রাজনীতি নয়, বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খোলা শোক বইতে স্বাক্ষর করতে যান দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ যমুনার চেয়ারম্যান সালমা ইসলাম। তাকে বিএনপি কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের চেয়ারম্যান তাবিথ আওয়াল। শোক বইয়ে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। পরে সালমা ইসলাম সাংবাদিকদের বলেন, নানা কষ্ট দেওয়ার পরও আপোষহীন চরিত্রের কারণে খালেদা জিয়া সফল হয়েছেন। তিনি চিরজীবন দেশের মানুষের জন্য ছায়া হয়ে থাকবেন। এ সময় বেসরকারি খাত নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করেন তিনি। জানান, আজীবন খালেদা জিয়াকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে ব্যবসায়ী সমাজ। তার রাজনীতি সব দল মতের মানুষের জন্য অনুকরণীয়। জাতিকে কিছু দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি গিয়েছেন। ওনার নিজেকে এত কষ্টের ভিতর থেকেও এত কষ্ট, স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হাননি। উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। উনি এত সুন্দর সুন্দর কাজ করেছেন জনগণের পাশে থেকে, বা উনি যে দিক নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি যেন একজন নারী হিসাবে আমি গর্বিত ওনার কারণে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো বাছাই কার্যক্রম 30 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে, যা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তানভীর মৌসুম। বাকিটা জানবো তার কাছ থেকে। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যাচাই বাছাই সম্পর্কে জানাবেন একটু। যাচাই বাছাই ছোঁয়া চলছে এবং সেই যাচাই বাছাই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তও জানানো হয়নি। এবং প্রশ্ন আসতে পারে যে সেটি আসলে কেন জানানো হচ্ছে না কারণ আসলে এখনও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। কমিশন মনে করছে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরেই তারা সেক্ষেত্রে সবশেষ একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সে বিষয়গুলো হয়তো তারা জানাবেন আমাদেরকে পরবর্তীতে। অর্থাৎ সেজন্য একটি আনুষ্ঠানিক বিবৃতির জন্য আমাদেরকে আরও কিছুদিন, অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এখানে এবারই কিন্তু প্রথমবারের মতো এই যে রিটার্নিং কর্মকর্তা যারা থাকছেন, এবং সেখানে আমরা দেখেছি যে অন্যান্যবারের চেয়ে এবার কিন্তু আসলে দায়িত্বশীল যারা থাকছেন সেই দায়িত্বশীলদের যে পদায়ন করা হচ্ছে সেই পদায়নে কিছুটা ব্যতিক্রম হয়েছে। এবারের যে ব্যতিক্রম সেটি হচ্ছে যে এবার একজন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা তিনিও কিন্তু আসলে থাকছেন দায়িত্বশীল হিসেবে, এবং তার কাছেও কিন্তু আসলে 2টি সংসদীয় আসনের দায়িত্ব রয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানেও কিন্তু আসলে পুরোদমে কাজ চলছে এবং সে কাজটি চলবে 4 জানুয়ারি পর্যন্ত। তারপর হচ্ছে আসলে তফসিল অনুযায়ী ধাপে ধাপে কমিশনে আপিল করা এবং সেই আপিল নিষ্পত্তি এবং সিদ্ধান্ত, প্রার্থিতা বাতিল এবং অন্যান্য এই ধরনের যা জিনিসগুলো সবই আসলে তফসিল অনুসরণ করে চলবে। এর মধ্যে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে আমাদেরকে জানানো হয়েছিল গণমাধ্যমের তরফ থেকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন যে পোস্টাল ব্যালটে ভোটের জন্য যে নিবন্ধন, সেই নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এবং আমরা দেখেছি যে আজকে পোস্টাল ব্যালটে সর্বশেষ খবর অনুযায়ী, সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 11,96,000 প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। আশা করা যায় যে সামনে
সামনে আর যে কয়েকদিন অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট কয়েকদিনের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য আরও বেশি প্রবাসীরা নিবন্ধন করবেন এবং এবারের ভোটে কমিশনের যেটি আশা যে এবারের ভোটে প্রবাসীদের ভোট অনেক বড় একটি প্রভাব ফেলবে এবং সেটি আসলে নির্বাচনের ফলাফলকেও অনেকাংশে প্রভাবিত করার ক্ষমতাও রাখতে পারে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সাথে যারা রয়েছেন কমিশনাররা। ঠিক তেমনি পোস্টাল ব্যালটের সাথে সংশ্লিষ্ট সকলেই কিন্তু তেমনটি বলছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কাজ চলমান, তবে কমিশন যেহেতু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিচ্ছে না, তারা কোনো গণমাধ্যমের সাথে ব্রিফিংয়েরও আয়োজন করেনি, তবে সেটির জন্য আসলে আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করার পরেই তারপর হয়তো আমরা জানতে পারবো এবং ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের পরিপত্র এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং তাদের যে জনসংযোগ অধিশাখা আছে সেটার মাধ্যমেও কিন্তু তার পরবর্তীতে কি সিদ্ধান্ত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানাবে। ছোঁয়া, অনেক ধন্যবাদ আপনাকে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধস্থন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যদি কোনো বিচারক কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন, এই হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে দেশের সব বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি এই কঠোর হুঁশিয়ারি দেন। আদালতের পরিবেশ দ্রুততম সময়ে মামলায় আদেশ ও রায় প্রদান, সততা বজায় রাখা, বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধে বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। বিচারকের আসনে বসে কোনো অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে গুনতে হবে চড়া মূল্য। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায় আদালত বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্কুলগামীদের কাছে নতুন বছরের শুরুটা হলো নতুন বইয়ের গন্ধ নিয়ে। প্রাথমিকের শতভাগ বই এরই মধ্যে হাতে পেয়েছে শিক্ষার্থীরা, তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বইয়ের ঘাটতি 30 থেকে 40%। ফলে নতুন বছরে বই হাতে পায়নি সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তবে 15 জানুয়ারির মধ্যে সব চাহিদা পূরণ সম্ভব, দাবি শিক্ষা মন্ত্রণালয়ের। স্কুলগামী ছোট্ট শিশুদের কাছে নতুন বছর মানেই নতুন বইয়ের গন্ধ। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসব নেই কোথাও। তবু বছরের প্রথম দিনেই চকচকে বই হাতে উল্লাসের সীমা নেই শিশু কিশোরদের। নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো উল্টে পাল্টে পছন্দের গল্প আর অধ্যায়গুলো দেখে নেয় প্রাথমিকের কোমলমতিরা। বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। বাংলার দোয়েল পাখি, এটা গল্প টাইপের, এটা অনেক পছন্দ হয়েছে। বই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, 6টা বই অ্যান্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এবার বছরের শুরুতে মাধ্যমিকের বেশ কিছু বইয়ের ঘাটতি ছিল। রাজধানীর স্কুলগুলোতে প্রাথমিকের শতভাগ বই বিতরণ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খালি হাতে ফিরেছে, তাই কিছুটা মন খারাপ তাদের। অবশ্য শিক্ষকরা বলছেন রোববারের মধ্যেই নতুন বই পাবে সবাই। বইটা যদি তাড়াতাড়ি না দেয়, এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে। টিচাররা যথেষ্ট আমাদের অনেক এক্সপিরিয়েন্সড, তারা নিশ্চয়ই বই পাওয়ার পর অনেক ভালো করে আমাদেরকে পড়ালেখায় সাহায্য করতে পারে। 7 থেকে 10 পর্যন্ত এখনো বই দেয়নি, আর যতটুকু শুনেছি যে রবিবারের মধ্যে ইনশাল্লাহ বই দিয়ে দিবে। এই বছর এখনো বই পাইনি, এটা নিয়ে তো কিছুটা মন খারাপ কাজ করতেছে, তবে শুনলাম যে রবিবার হয়তো বা বই পেতে পারে। আজকে মূলত প্রথম থেকে ষষ্ঠ ফুল সম্পূর্ণ সবগুলো বই পেয়েছে, আর নবম শ্রেণীর আংশিক বই পেয়েছে, আর বাকি যে 7 এবং 8
খুব সম্ভবত রোববারের মধ্যে চলে আসবে। এদিকে সারা দেশেই শুরু হয়েছে বই বিতরণ। প্রাইমারি স্কুলগুলোতেও আগে ভাগেই পৌঁছে গেছে শতভাগ বই, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুভূতি অনেক ভালো, নতুন বই পেয়েছি, পড়বো ভালো মতো। নতুন দিনে আমরা বই নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো। নতুন বইয়ের গন্ধ অনেক ভালো। তবে বিভিন্ন জেলায় ঘাটতি আছে মাধ্যমিক এবং মাদ্রাসার বইয়ের। বছরের প্রথম দিন সাতক্ষীরায় 512টি স্কুলে দেয়া হয়েছে মাত্র 40 ভাগ বই। বরিশালে মাধ্যমিক স্তরের বইয়ের মোট চাহিদা ছিল 69,61,930টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বুঝে পেয়েছেন 47,10,503টি বই। রাজবাড়ীতেও মাধ্যমিকের বইয়ে ছিল 30% ঘাটতি। বেশিরভাগ স্কুলেই প্রথম দিন বই পায়নি সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এই দিনটার জন্য অপেক্ষা করে যে কবে রেজাল্ট দিবে, কবে রেজাল্টের সঙ্গে সঙ্গে বই দিবে। ক্লাস 8 আমরা এখনো বই পাইনি, শুনছি 2-1 দিনের মধ্যে পাবো। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস 15 জানুয়ারির মধ্যে পাঠ্য বইয়ের শতভাগ চাহিদা পূরণ হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণঅভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন সহকর্মী মাহফুজ মিশু, ক্যামেরায় তানভীর মোর্শেদ। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি, ধরাধরি, রাস্তায় কেস হয়। এখনো যখন আমি কোনো পোস্ট দিই, এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্যের সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে, সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার স্ট্যাবলিশড হবে। কেবল শহর নয়, গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা। চায়ের আড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ। তাদের চাওয়া একটাই, নিরাপদ হোক জনজীবন, নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম। সুন্দরভাবে যেন সমৃদ্ধির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে ফেলতে পারি। একটি নিরাপদ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ যেখানে বেকার মুক্ত, বেকার থাকবে না। বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে। যে কষ্টগুলো ফেস করে এসেছি, সামনের বছরে এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশটা শান্তিতে থাকুক, যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয়। তারাও বলছেন, জান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা, তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। তবুও বিশ্বাস, এবছর পাল্টে যাবে অনেক কিছু, এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। কাজ কাম করে খায়া ফ্যামিলি লিয়া শান্তি মতন দিনকাল কাটে যাইতে পারি। চাওয়া একটাই, সব শঙ্কা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আর তার সূচনা এই 2026 সালেই।
প্রতি বছর নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে, ঘুচে যাবে সব জঞ্জাল, দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়। সেই প্রত্যাশা পূরণ হয়নি এত বছরেও। এবছর আবার নতুন করে এই প্রজন্ম স্বপ্ন দেখছে, আসছে দিনের নীতি নির্ধারক যারা হবেন তারা তাদের সেই সব সামান্য চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিবেন সর্বোচ্চভাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভ নববর্ষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী থেকে নাটোরগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার জলমুলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসা কলার হাটে গিয়ে উল্টে পড়ে। চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় নিহতরা সবাই কলা ব্যবসায়ী। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। শব্দ হলো দৌড় মারে এসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে কর 3 জন চেঁচা খা আছে, চাকার সাথে চেঁচা খা আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। বালুবাহী ট্রাক রাজশাহী থেকে নাটোরগামী পথে ছিল, সম্ভবত অন্য কোনো গাড়িকে সাইড দিতে যে হোক এরকম সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে উল্টে যায়। স্পটে 3টা মৃতদেহ পাওয়া গেছে। রাজধানীর মোচা ফ্লাইওভারের উপর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। তাদের একজন সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী। ভোর 4:40 মোচা ফ্লাইওভারের উপরে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজ।